হ্যাঁ, তাহলে আমরা ছিলাম হচ্ছে কোথায় যেন, এখানে আমরা, তো আমরা আসলে যেটা আলোচনা করতেছি পোস্টগ্রেস কিউএল ডাটাবেস এসেনশিয়াল অ্যান্ড অ্যাডভান্স 15 ভার্সন নিয়ে আমরা কাজ করব। সরি, আমরা এখানে ট্রেনিং করব। আর আমাদের আলোচ্য বিষয় ছিল তখন তখন হচ্ছে আমাদের হিস্ট্রি অফ পোস্টগ্রেসকিউএল। আমরা জানি হিস্ট্রি কীভাবে হয়েছে, কোন ভার্সন থেকে রিলিজ শুরু হয়েছে, পোস্টগ্রেস 6 থেকে বর্তমানে 15, 16, 17, 18 বেটা ভার্সন পর্যন্ত আমরা রিলিজ পাইছি। তো আমরা যদি রিলিজগুলো যদি চেক করি, আমরা ওদের কারেন্ট ওয়েবসাইট থেকে দেখতে পারবো। দেখেন এখানে ওদের রিলিজগুলা ওরা ডিক্লেয়ার করছে। এখন এই রিলিজগুলা কমিউনিটিতে ওরা দিচ্ছে, ঠিক অ্যাজ ইট ইজ কমিউনিটি যে রিলিজটা দিবে ইডিবিতেও সেম ওই টাইপের রিলিজগুলো দিবে ওরা। দেখেন ইডিবিতেও কিন্তু এখন বর্তমানে কারেন্ট রিলিজগুলো ওরা রাখছে, ঠিক আছে, আরগুলো ওরা আর ক্যাপ করে দিচ্ছে। তো 18.1, 18.2, 18.3, 18.4, 18.3, 18.1, আর বাকি স্ক্রিনটা একটু বড় করা যায় না ভাইয়া? আচ্ছা, এটা এটা সম্ভবত আমার হিস্ট্রি, তো এটা এইভাবে দেখতে হবে। আমরা যখন স্লাইডে চলে যাবো তখন একটু বড় করে দেখতে পারবো। এখন বড় দেখা যাচ্ছে না এখানে? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে রিলিজ, এটা আমরা ওয়েবসাইটে গেলে পাবো ইডিবির, আর পোস্টগ্রেসের রিলিজগুলো আমরা এখানে দেখবো। তো স্টেবল রিলিজ যেটা আছে 15, আমরা আবারও রিক্যাপ করতেছি। কমিউনিটি ভার্সনটা যদি আপনি জানেন, অ্যাজ এ ডিবিএ নলেজ থাকে, আপনি ফ্রি অফ কস্টে টেরাবাইট অফ ডাটাবেস, আপনি হাই স্কেলের ডাটাবেস এবং কি লার্জ স্কেলের অ্যাপ্লিকেশন নিয়ে আপনি এই ডাটাবেস দিয়ে আপনি কাজ করতে পারবেন ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে একটা বিশাল একটা ফ্লেভার যেটা ওয়ার্ল্ডের সবাই এখন এদিকে ঝুঁকতেছে, যেহেতু টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্টে আপনি টেরাবাইট ডাটাবেস ইজিলি আপনার স্মুথলি চলতেছে, তাহলে আপনি কেন এটা যাবেন না? কেন আপনি টাকা পয়সা দিয়ে ওরাকল, কেন আপনি অন্য কোনো লাইসেন্স কিনবেন? অনেকে আছে এসকিউএল সার্ভার থেকে আস্তে আস্তে সরে আসতেছে পোস্টগ্রেসের দিকে। দেখবেন অনেক এসকিউএল সার্ভারের অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে পোস্টগ্রেসে মাইগ্রেট হয়ে যাচ্ছে, ওরাকলেরগুলো পোস্টগ্রেসে মাইগ্রেট হয়ে যাচ্ছে। যারা টাকা পয়সা বিয়ার করতে পারতেছে তারা ইডিবিতে যাচ্ছে, যারা পারতেছে না তারা কমিউনিটিতে যাচ্ছে, বাট এভরিথিং সেম, দুইটাই সেম, ইডিবি এবং পোস্টগ্রেস। তো যাই হোক, আমরা এতক্ষণ অনেক আলোচনা করছি। এরপরে আমরা কমিউনিটির এবং এন্টারপ্রাইজ পোস্টগ্রেসকিউএলের একটা ডিফারেন্স দেখছি, যে আসলে কমিউনিটিতে কেন ইউজ করব, এন্টারপ্রাইজ কেন ইউজ করব, করলে কি লাভ, কি ক্ষতি এবং কি কি পারবো না পারবো, এগুলো দেখলাম। আগে আমরা নামাজের আগে এগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা এখন যাবো হচ্ছে পোস্টগ্রেস কেন। পোস্টগ্রেস কেন সেটা আমি অলরেডি বলে ফেলছি। এক্স্যাক্টলি ওপেন সোর্স, কস্ট ইফেক্টিভ, এটা হচ্ছে ফার্স্ট প্রধান কারণ। তারপর হচ্ছে হাইলি রিলায়েবল, স্টেবল এবং অ্যাসিড কমপ্লায়েন্স ডাটাবেস সিস্টেম। অ্যাসিড কমপ্লায়েন্স তো আমরা জানি, অ্যাটোমিসিটি, কনকারেন্সি, ডিউরেবিলিটি। অ্যাসিডের একটা মিনিং আছে অ্যাসিড কমপ্লায়েন্স, অর্থাৎ আরডিবিএমএস যতগুলো আছে ওই আরডিবিএমএসগুলোর একটা কমন ফিচার আছে অ্যাসিড কমপ্লায়েন্স, ঠিক আছে। আমরা যদি বলি প্রথমত অ্যাটোমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি, অর্থাৎ এই চারটা জিনিসই আপনি পোস্টগ্রেসে পাবেন, যেটা আপনার ওরাকলেও আছে, মাইসিকিউলেও আছে, এসকিউএল সার্ভারও আছে, তো পোস্টগ্রেসও আছে। এরপর আছে অ্যাডভান্স এসকিউএল কম্পার্টেবিলিটিস এবং স্ট্রং পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি। কিছুক্ষণ আগে একজন বললো না, রাসেল বললো না, যে আমরা রিপোর্টিংটা ফাস্টারের জন্য পোস্টগ্রেসের আমরা শুনছি, আসলে সত্য। যখন আপনার স্ট্রং পারফরমেন্সের কথা চিন্তা করেন তখন পোস্টগ্রেস বেস্ট ফ্রি অফ কস্টে। তাহলে আমরা স্কেলেবিলিটিও আমরা এটাতে পাচ্ছি, অর্থাৎ এটা স্কেলেবল এই ডাটাবেসটা। তারপরে হচ্ছে এক্সটেন্সিবল আর্কিটেকচার, অর্থাৎ এই পোস্টগ্রেসের আর্কিটেকচারটা হচ্ছে এক্সটেন্সিবল, লাইক হচ্ছে আপনার অন্যান্য আর্কিটেকচারের কথা যদি চিন্তা করেন একদম ভেরি লাইট। ওরাকলে যেমন অনেক বড় কমপ্লেক্স একটা আর্কিটেকচার, এরকম কমপ্লেক্স আর্কিটেকচার নাই, একদম একদম পুরা পিওর লাইট একটা আর্কিটেকচার। আর এটা আপনি দুই জায়গায় ইউজ করতে পারেন, ক্লাউড এবং অনপ্রেম, দুই জায়গায় আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন পোস্টগ্রেসকিউএল। কমিউনিটি প্লাস ইডিবি সম্ভবত টাকা পয়সা দেওয়া লাগে, এক্সট্রা চার্জ করে গুগলেরা। আর আপনি যদি ওপেন সোর্স করেন তাহলে আপনার ক্লাউডে আর ডিএসগুলা ওরা ওদের মতো করে ইঞ্জিনটা কাস্টমাইজ করে বানায় রাখছে। ক্লাউডে অনেকের সময় এডাব্লিউএসের কথা চিন্তা করলে আপনাকে
ওইখানে আরডিএস এর নাম তো শুনছেন, আরডিএস, অরোরা আরডিএস, এই টাইপের এডাব্লিউএস সাপোর্ট দিচ্ছে, ওইটাতে পোস্টগ্রেসের ইঞ্জিন অ্যানাবেল করা আছে। তারপরে আপনি যদি গুগলে যান, সেক্ষেত্রে গুগল হচ্ছে ক্লাউড এসকিউএল। ক্লাউড এসকিউএলের যেই ইনস্ট্যান্সটা, ওইটা হচ্ছে আপনার ম্যানেজ সার্ভিস, এগুলো ওইটাতে পোস্টগ্রেস অ্যানাবেল আছে। তারপরে আজুরে আছে, তো অনেকগুলো ক্লাউড করেছে। আর অনপ্রেমে তো আমরা ইনস্টলেশন করে চালাতে পারি। তো এগুলো পোস্টগ্রেস কেন? আর আমাদের ট্রেনিং স্কোপের আন্ডারে কী কী থাকবে? আমাদের আর্কিটেকচার, ইনস্টলেশন, কনফিগার, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাকআপ রিকভারি, পয়েন্ট ইন টাইম রিকভারি, রেপ্লিকেশন এবং হাই অ্যাভেলেবিলিটি থাকবে, পারফরমেন্স টিউনিং এবং কোয়েরি অপটিমাইজেশন থাকবে, সিকিউরিটি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট থাকবে। অর্থাৎ আমাদের একটা ডিবিএ হিসেবে আমাদের এই পোর্শনগুলো জানা হচ্ছে একদম খুবই জরুরি। অর্থাৎ আপনি যে কোনো ডিবিএ হন না, যে কোনো ডাটাবেস সাপোর্ট দেন নাই কেন, এগুলো হচ্ছে একদম ট্রেডিশনাল কি পয়েন্ট, যে আপনি অ্যাজ এ ডিবিএ আপনাকে আর্কিটেকচার জানতেই হবে। ধরে নিলাম আপনি ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ধরে নিলাম আপনি মাইসিকিউএল, ওই যে আরডিবিএসটা ওইটা আর্কিটেকচার আপনাকে জানতেই হবে অ্যাজ এ ডিবিএ হিসেবে, এবং ইনস্টলেশন কনফিগারেশন জানতেই হবে। অ্যাডমিনিস্ট্রেশন তো আপনি জানবেন না, তাহলে আপনি ডিবিএ সাপোর্ট কীভাবে দেবেন? ব্যাকআপ রিকভারি, পয়েন্ট ইন টাইম রিকভারি, এগুলো তো জানবেন। রেপ্লিকেশন, হাই অ্যাভেলেবিলিটি, তো এগুলো হচ্ছে মেন ইউজ কেস। এই পোর্শনগুলো আমরা দেখব। এই গেল একটা আমাদের বেসিক ইন্ট্রোডাকশান। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আর্কিটেকচারে। আর্কিটেকচারে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা স্টোরি শুনব। স্টোরিটা হচ্ছে, আমি যখন ফার্স্ট ব্র্যাক আইটিতে জয়েন করি, তখন আমি জানি হচ্ছে ওরাকল। এখন আসলে পোস্টগ্রেস সম্পর্কে আমি জানি না। তখন আমি মাত্র ওরাকলের 2015-তে 2 বছর কি 2.5 বছরের মতো মাত্র হাতে করি হয়েছে। 15, 16, 17, 2 বছর কি 2.5 বছর। তো 2.5 বছরে যতটুকু জানার কথা বেসিক লেভেলের, একদম ভেরি বেসিক। তো ওগুলো যাই না, পরীক্ষা দিচ্ছি, ওসিপি পাস করলাম। তারপরে যখন ব্র্যাক আইটিতে জয়েন করি, ওনারা ওরাকল দিল না, ওনারা সরাসরি ধরে দিল আমার কি ইডিবি। এখন ইডিবি কী জিনিস তখন আসলে জানি না, ধরাই দিছে। দেওয়ার পরে ইনস্টলেশন করছি, করার পরে দেখতেছি যে না, এইভাবে ইনস্টলেশন করে, এইভাবে ডাটাবেস তৈরি করে, এখান থেকে কানেকশান নেয়, স্ক্রিপ্ট এভাবে চালায়, বাস ভেরি সিম্পল। তখন জিনিসগুলো কী আমার শিখলাম, ওরাকল আইসা পড়লাম ইডিবিতে। এরপরে গাইডা করে দেখলাম যে না, এটা ইডিবিও ওরাকলের মতো একটা মাইসিকিউএলের মতন, ওরাকলের মতো একটা ডিবিএমএস। তখন আমার 2018-তে প্রথম এটার সাথে পরিচয় হয়। এরপরে যখন দেখলাম না, খুব ইন্টারেস্টিং জিনিস, দৌড়তেছি, করতেছি, খুব মজা লাগতেছে জিনিসটা, মানে এনজয় করতেছি জিনিসটাকে, কাজটারে এনজয় করতে করতে যখন দেখি 6 মাস গেল, আর এটা তো বিশাল কিছু। পরবর্তী 6 মাস পরে যায় যখন আমরা পাইলট প্রোগ্রাম চলতেছে আমাদের ব্র্যাকে, তো আপনারা জানেন মাইক্রোফিন্যান্স নিয়ে কাজ করে। ওই পাইলট প্রোগ্রামে দেখলাম যে হিউজ পরিমাণ ট্রাফিক আসতেছে। তখন আসলে আমরা পারফরমেন্সের ইস্যুগুলো পাচ্ছি আস্তে আস্তে। এখন আমরা আর মানে কুলে উঠতে পারতেছি না। এখন এতদিন তো মজা লাগছে, খুবই এনজয় করছি। এখন তো এবার ধরেন না, ম্যানেজমেন্টের প্রেশার, বসের প্রেশার, সিটিওর প্রেশার, এবার তো ধরেন না ছাইড়া দেওয়া কাইন্দাবাচির মতো। কী করবো, এক পর্যায়ে চাকরি ছেড়ে দেওয়ার মতন মানে উপক্রম হয়েছে। তো পরবর্তীতে ঘাটাঘাটি করে অনলাইনে ইউটিউব, তারপর ওদের কমিউনিটি সাপোর্ট, এগুলো ঘাইটা ঘুইটা দেখলাম যে না, এটা সম্ভব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টাডি করতেছি। তখন তো আর এত এআই যুগ ছিল না, তখন অনেক কষ্ট করছি আমরা। এই কমিউনিটি প্লাস হচ্ছে এদের এই ডকুমেন্টেশনটা তখন পড়তাম, বসে বসে শুধু এই ডকুমেন্টেশনটা পড়তাম। আপনারা অবশ্যই এই ডকুমেন্টেশনটা পড়বেন, ঠিক আছে? 15 দিলে 15 এই ডকুমেন্টেশনটা পড়বেন, ঠিক আছে? এই ডকুমেন্টেশনগুলো পড়তাম। তখন ডকুমেন্টেশনগুলো পড়লে একটা সুবিধা হতো কি, অনেক পড়ালেখা করা লাগতো। এখন এক কথা হচ্ছে প্রবলেমের সাগরে হাবুডুবু খাইছি, এর ভিতর থেকে সলিউশনটা বাইর করে আনছি। তো এইভাবে কাটলে 1 বছর, আলহামদুলিল্লাহ। পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ ভালোই রপ্ত হয়েছে। তো 3 বছর কাজ করার পরে সিস্টেমও স্টেবল, সব কিছু স্টেবল। তারপর বুঝছি না, পোস্টগ্রেসও ওয়ার্ল্ডে ভালো একটা ডাটাবেস, যেটা নিয়ে পুরো ওয়ার্ল্ড এখন রান করতেছে। পরে 20, 21, 22-এর দিকে যায় আস্তে আস্তে এটা পপুলার হচ্ছে। এখন মোটামুটি 23, 24, 25 এই 3 বছর বাংলাদেশে খুবই মানে পরিচিত একটা আরডিবিএমএস হচ্ছে পোস্টগ্রেস। তো এটা হচ্ছে জাস্ট একটা স্টোরি আর কি। তো এখন এই ডকুমেন্টেশনগুলো আপনারা পড়বেন অবশ্যই, যখন যেখান থেকে এখান থেকে হেল্প নিতে পারবেন। এখানে হিউজ ডকুমেন্টেশন আছে, আর যতটুকু আমি বলবো অতটুকুই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করি ওই ডকুমেন্টেশনগুলো তখন মিলাই দেখলে আপনাদের মানে জিনিসগুলো আপনাদের সাথে তখন দেখবেন মিলাতে পারবেন। তো এটা গেল নাম্বার 1 পার্ট।
এখন আসেন, এত কিছু তো করা সম্ভব না, এত কিছু মনে রাখাও সম্ভব না। প্রথম অবস্থায় আপনারা কি করবেন, আর্কিটেকচারটা ভালোভাবে জানবেন, আর্কিটেকচারের সাথে রিলেটেড ইস্যুগুলো আপনারা ভালোভাবে জানবেন, দেন দেখবেন ওয়ান বাই ওয়ান আপনারা নিজেরাই বড় বড় সমস্যাগুলো সমাধান করে ফেলতেছেন। বুঝছেন আমার কথা? তাহলে আমরা যদি চিন্তা করি একটা আরডিবিএমএস এর কম্পোনেন্ট কী কী থাকে, দেখি নুরুল বলেন কী কী কম্পোনেন্ট থাকে একটা ডাটাবেসে? নুরুল আপনি অন মিউট। রাসেল? জি ভাইয়া। আচ্ছা বলেন একটা আরডিবিএমএস এর কী কী কম্পোনেন্ট থাকে? স্যার ভাই একটা ইনস্ট্যান্স থাকে। এক্স্যাক্টলি, একটা ইনস্ট্যান্স থাকে। হ্যাঁ একটা ইনস্ট্যান্স থাকে। আর যে ইনস্ট্যান্সে কতগুলো ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকে। আচ্ছা কিছু কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকে। আর এরপর থেকে হলো মানে ডাটাবেস স্টোরেজ হয়, যেটা ডাটাবেস থাকে এরপরে যেটাকে আমরা স্টোরেজ থাকবে। ফাইন। আচ্ছা ফাইন। আর আর হচ্ছে ক্লায়েন্ট কানেকশনের জন্য একটা থাকে, একটা ক্লায়েন্ট কানেকশনের জন্য একটা কম্পোনেন্ট থাকবে। জি কারেক্ট? জি। নুরুল কি কিছু অ্যাড করবেন? আফজাল? আর কিছু অ্যাড করবেন? না না ভাই, এইগুলোই তো থাকে। নুরুল কি মিউট, না নুরুল আছে না নাই? হ্যাঁ মনে হয় নেই। নুরুল কি আচ্ছা আমার ভাই, শুনতে পাচ্ছেন? যেহেতু কি নাই ও? জি ভাই। কই গেল হঠাৎ করে? ভাইয়া অ্যাভেলেবল আছে। আপনি এতক্ষণ ছিলেন না? ভাই এখন অ্যাভেলেবল আসছে, বাচ্চাদের একটু অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম তো। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা যাও। তো আমরা তো এখানে অনেক দূর আগে হ্যালো গেছি। আমরা এখানে অনেক দূর আগে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি হ্যাঁ এতক্ষণ শোনা ছিলেন না? যাচ্ছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আসো, sorry। ওই যে ওই বাচ্চাদেরকে একটু আপনি এতক্ষণ একটু ছিলেন না? একটু মানে 5 মিনিটের জন্য নিয়ে আসছিল, বাচ্চাদের একটু আচ্ছা ঝামেলা যাও, করতেছিল, আমরা একটু অ্যারেঞ্জ করে আচ্ছা দিচ্ছি। যাও আমরা এখানে হ্যাঁ, এখন বলেন না। আমরা ইন্ট্রোডাকশন পার্টটা শেষ, বলেন। আমরা এখন আর্কিটেকচার ঢুকবো। তো এখন আর্কিটেকচারে ঢোকার জন্য আমরা একটা স্টোরি বলছি, স্টোরিটা আপনি মনে মিস করছেন সম্ভবত, রাইট? ভাইয়া জি জি ভাইয়া বলেন না আচ্ছা প্লিজ। যাও, স্টোরি বলে ফেলছি। স্টোরি বেশি কিছু না, প্রথম অবস্থায় ওরাকল শিখছিলাম, তারপরে পোস্টগ্রেস নিয়ে কাজ করছি। নুরুল এখন বলেন আমরা একটা আরডিবিএমএস কি কি কম্পোনেন্ট থাকে বলেন, যা জানেন তাই বলেন, কোনো সমস্যা নেই। ডিএমএস এ সাধারণত আমাদের প্রথমে লাগবে হচ্ছে স্টোরেজের উপরে একটা ডাটাবেস থাকবে, সেখানে ইনস্ট্যান্স থাকবে। উম, আর কি কি ভাই? আর স্টোরেজ বললাম, ইনস্ট্যান্স বললাম, ডাটা না, স্টোরেজ থাকবে, ডাটাবেস থাকবে, ইনস্ট্যান্স থাকবে, অ্যাপ্লিকেশন মানে স্টোরেজ কানেক্ট করার জন্য থাকবে, টুলস থাকবে, আচ্ছা ক্লায়েন্ট আর কি ভাইয়া। আচ্ছা তারপরে তাকে অপারেশনের জন্য কিছু টুলস ইউজ করে, যেটাকে আমরা পোস্টগ্রেসে বলছি পিজি অ্যাডমিন আর আচ্ছা ফাইন। লিসেনার। তো আমরা কি করতেছি, Sir, আমাদের আমাদের client. আমাদের যত আরডিবিএমএস আছে সবগুলো হচ্ছে মডালিটি কি ক্লায়েন্ট সার্ভার, রাইট? ক্লায়েন্ট স্যার, জি ভাইয়া। ক্লায়েন্ট সার্ভার আমরা তো এতটুকু জানি। আমরা একদম জি ভাই। সিম্পল হিসেবে ধরি, আমরা প্রথমে পোস্টগ্রেসে না যাই, আগে আমরা বুঝি আসে মেজর কম্পোনেন্ট কি কি ডাটাবেসে, তারপর আমরা হয়তো যাব। আমাদের যতগুলো ডাটাবেস সার্ভার সবগুলোর মডালিটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বেস, মানে একটা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে। ক্লায়েন্ট কি করবে, সার্ভারে রিকোয়েস্ট করবে, সার্ভার কি করবে, রিকোয়েস্টটা প্রসেস করবে। এটাই তো ক্লায়েন্ট সার্ভার মডালিটি, রাইট? জি আমরা এতটুকু তো বুঝি। ক্লিয়ার?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি একটু বুঝি যে একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে আমাদের ডাটাবেসটা রান করতেছে, একদম ভেরি সিম্পল। পোস্টগ্রেস এখন যাওয়ার দরকার নাই, আগে সিম্পলি বোঝার চেষ্টা করুন। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে আপনার ক্লায়েন্ট কী করতেছে, রিকোয়েস্টটা পাঠাচ্ছে, সার্ভার কী করতেছে, রিকোয়েস্টটা প্রসেস করতেছে। এটা হচ্ছে একদম ভেরি সিম্পল, এটাই তো কাজ। এবার সেটা এক হইতে পারে, একের অধিক হইতে পারে, কারেক্ট? এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন আরডিবিএমএসের যখন একটা কাজ করি তখন সেক্ষেত্রে সে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা ইন্টারনাল কম্পোনেন্ট নিয়ে কাজ করে। এটারে পুরোটারে বলতেছে কি আর্কিটেকচার। এটা পুরোটারে বলতেছে আর্কিটেকচার। আর্কিটেকচার বলতেছে এই জন্যই যে আপনার যখন ক্লায়েন্টে একটা রিকোয়েস্ট দেয়, সে তো রিকোয়েস্টটা হাওয়ার উপর পাঠাই দেয় না, সে কোনো একটা ওয়েতে পাঠায়। ধরেন আপনার এখান থেকে একটা চিঠি পাঠাবেন আপনি আপনার গ্রামের বাড়িতে, আপনি কি চিঠিটাকে ডাইরেক্ট আকাশে আসমানে ছেড়ে দিলেন, চিঠিটা চলে গেল, এরকম কিছু না। না। চিঠিটা পাঠানোর জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেসের ভিতরে আপনার কিছু ইনফরমেশন থাকবে, কার কাছে যাবে এবং কি যাবে, রাইট? আমরা এতটুক তো আমরা অ্যাটলিস্ট বুঝি। তো ওই হিসেব জি, করলে জি ভাই। আপনাকে আগে প্রথমত বুঝতে হবে যে একটা ক্লায়েন্ট কী টাইপের সে ডাটা রিকোয়েস্ট করতেছে এবং কি একটা সার্ভার ওই ডাটাটা নিয়ে কীভাবে প্রসেস করতেছে এবং কি প্রসেসের জন্য তার ইন্টারনাল কিছু কম্পোনেন্ট, ইন্টারনাল কিছু প্রসেস মেকানিজম আছে, যেটাকে বলতেছি আমরা আর্কিটেকচার। প্রত্যেকটা আরডিবিএমএস আর্কিটেকচারেই একদম সেম কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে সে ক্লায়েন্ট থাকবে, একটা লিসেনার থাকবে, ওই লিসেনারটা রিসিভ করবে, রিসিভ করার পরে সে এইটা প্রসেস করাবে কার কাছে, একটা মেমোরির কাছে পাঠাবে। মেমোরি কি করবে, কোনো একটা কম্পোনেন্টের উপরে বসবে, কারেক্ট? তার এই কোয়েরিটা নিয়ে কোনো একটা কম্পোনেন্টের উপর বসবে। কম্পোনেন্ট কি করবে, তার রিলেটেড যেই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আছে তার সাথে সে সার্চ করবে। সার্চ করার পরে তার জন্য একটা স্টোরেজ অ্যালোকেট করা আছে, সে ওই স্টোরেজে সরাসরি ওই ডাটাটা রাখবে। রাখার পরে আবার আরেকটা কপি সরাসরি কোনো একটা প্রসেসের মাধ্যমে আবার মেমোরিতে নিবে। মেমোরি থেকে আবার এইটা যাবে হচ্ছে লিসেনার অথবা মাস্টার প্রসেসে, মাস্টার প্রসেস থেকে সেটা ক্লায়েন্টে আউটপুট হিসেবে যাবে। এটা তো ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এটাতে কারো কোনো সন্দেহ আছে না, কোনো দ্বিমত আছে আপনাদের কারো? না ভাইয়া, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার একটা আরডিবিএসের বেসিক থিংস। তো এখন এবার আসেন, আপনি ওরাকল জানেন, ধরে নিলাম আপনি ওরাকল জানেন, ধরে হ্যাঁ। নিলাম আপনি এসকিউএল সার্ভার জানেন, ধরে নিলাম আপনি মাইসিকিউএল জানেন, পোস্টগ্রেস জানেন না। তো ওরাকল মাইসিকিউএল যে টাইপের সার্ভিস দিচ্ছে, পোস্টগ্রেস কি এর ভিন্ন কিছু সার্ভিস দিচ্ছে না? সেম জিনিসই তো পোস্টগ্রেস দিচ্ছে। ডাটা নিয়ে খেলতেছে, ডাটারে বাফারে রাখতেছে, বাফার থেকে আপনার উঠাইয়া মেমোরি থেকে ক্লায়েন্টে দিচ্ছে, ক্লায়েন্ট থেকে আবার বাফার নিচ্ছে, বাফার থেকে আবার ডিস্কে রাইট করতেছে। সেম কাজ তো পোস্টগ্রেসে করে, কিন্তু এখানে দুই তিনটা জিনিস একটু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে কি, আপনি যখন আপনার বাড়িতে থাকতেছেন তখন আপনি আপনার এক টাইপের অ্যাপ্রোচ, যেমন আপনার চাচারে আপনি কেউ এই বড় আব্বা, ছোটো আব্বা ডাকে, কেউ বড় আব্বা ডাকে, অন্য কোথাও গেলে কেউ আঙ্কেল ডাকে, কোথাও গেলে আবার চাচ্চু ডাকে, কোথাও গেলে চাচা ডাকে। তো কিন্তু জিনিস তো একই, মানে ভিন্ন ভিন্ন নামে জিনিস তো একই। তো সেম স্টাইলে এখানে আপনার কেউ বলতেছে শেয়ার বাফার, কেউ বলতেছে বাফার ক্যাশ, কেউ বলতেছে যে পিমন, কেউ বলতেছে এসমন, কেউ বলতেছে পোস্টমাস্টার, কেউ বলতেছে মাইসিকিউএল। মানে এক একজন এক এক টাইপের, মানে জিনিস কিন্তু একই জিনিস। বাফারের কাজ বাফার করতেছে, বাট এ বলতেছে বাফার, এ বলতেছে শেয়ার বাফার, এ বলতেছে অন্য কিছু। তো এই জিনিসটা আপনার যদি সবগুলো সেম হয় পোস্টগ্রেসে, ওই জিনিসটা জানলে আপনারা যেহেতু ওরাকল জানেন, এটা আপনার জন্য বিপ্লব। এখন আমরা চলে যাই সরাসরি আর্কিটেকচারে। কি যাবো? জি। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমরা আর্কিটেকচারে চলে যাই সরাসরি, দেখা গেলে বললেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? স্ক্রিন? জি, জি দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এখন আসেন, আমি এতক্ষণ যা কিছু বলছি এখানে কি ভিন্ন কিছু আছে? না, না ভাই। এখানে ভিন্ন কিছু নেই। এখন ভাই, ভিন্ন কিছু আছে। একটু কি ম্যাক্সিমাইজ করা যায় ভাইয়া? একটু একটু? ম্যাক্সিমাইজ করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে? জি ভাইয়া, এখন ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া।
এখন এতক্ষণ আমরা আগে এখানে হিসাবটা কি মিলেছিলাম, আমার একটা ক্লায়েন্ট সার্ভার মডেলে থাকবে, সার্ভার সাইডে ডাটাবেস থাকবে, ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট করবে, সার্ভার সাইডে সে প্রসেস করবে। ঠিক এখানে আর্কিটেকচার যদি আমরা ধরি একদম ভেরি বেসিক, মানে এত কমপ্লেক্স কিছু চিন্তা করার দরকার নাই। জাস্ট এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট, এই পুরো কম্পোনেন্ট এগুলো হচ্ছে সার্ভার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা প্রথম কথা হচ্ছে আপনাদের একটা সিম্পল একটা জিনিস দেখাই, একটা মিনিট দাঁড়ান। সিম্পল জিনিস দেখাই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কোনো একটা, এটা একটা সার্ভার, ভাইয়া টেক্সট গুলা দেখা যায় না, একটু কাইন্ডলি। টেক্সটগুলো দেখা যায় না? না ভাইয়া, হ্যাঁ এবার এবার দেখা যাচ্ছে? ভাই আমি তো দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে ভাইয়া, কিন্তু একটু কমা- চোখ কিন্তু কই আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আচ্ছা। আমরা বুঝে নেবো ওইটা। আচ্ছা দেখেন, এখানে কিছু নেই, এখানে সিম্পল জিনিস। আমরা যখন একটা Yeah. আর্কিটেকচারের কথা চিন্তা করবো না, আমি প্রসেস প্রসেস জি ভাইয়া প্রসেস। যখন আমরা একটা প্রসেস দেখি কিভাবে ওরাকলে পিমন এসপন, তারপর ইনস্ট্যান্সটা দেখি, ঠিক আছে? পোস্টগ্রেসে আমরা যখন প্রসেসগুলো দেখি, আলটিমেটলি এই প্রসেসগুলো নিয়ে কিন্তু আর্কিটেকচার। আপনারা একটু খেয়াল রাখেন, এই প্রসেসগুলো হচ্ছে মূলত আর্কিটেকচার। কীভাবে কাজ করতেছে আমরা এটা নিয়ে একটু দেখবো এখন। দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে আপনি কাজ করতেছেন পোস্টগ্রেস এসকিউএল নিয়ে। তো এটার আর্কিটেকচারের জন্য আপনাকে বেসিক কিছু কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্টটা কি? দুইভাবে। একটা হচ্ছে ডাটাবেসের কম্পোনেন্ট, কয়টা বুঝছি আমরা প্রথমে? একটা থাকবে ইনস্ট্যান্স, আর একটা থাকবে হচ্ছে স্টোরেজ। একটা ইনস্ট্যান্স, একটা স্টোরেজ। স্টোরেজ এখন আমরা ক্লায়েন্টে যখন রিকোয়েস্টটা সে দিচ্ছে, দেওয়ার পরে সে প্রথম পোস্টমাস্টার প্রসেসটা হচ্ছে তার মেইন প্রসেস, মানে প্যারেন্ট প্রসেস। খেয়াল রাখবেন, পোস্টমাস্টার। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি পোস্টমাস্টার। এই দেখেন, দেখছেন এই প্রসেসটা পোস্টমাস্টার? দেখা যায় এটা? হ্যাঁ, এটা কি একটু জি টেক্সট মানে কপি করে একটু টেক্সটে নিলে মনে হয় একটু ভালো হতো। ওখানে লার্জ মানে একটু জুম করা যেত। আচ্ছা দাঁড়ান, আছে, কপি করা আছে আপনাদের জন্য, কপি করা আছে। এটা দেখা যায়? এবার দেখা যায়? জি ভাইয়া, জি 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 দেখেন, আপনি যদি প্রথম মেইন প্রসেসটাই হচ্ছে পোস্টমাস্টার, কি বলতেছি আমরা এটারে? পোস্টমাস্টার প্রসেস। এটা হচ্ছে মেইন প্রসেস, মাস্টার প্রসেস। সে তার আন্ডারে, মাস্টার প্রসেসের আন্ডারে সে আসবে, তারপর সে প্রত্যেকটা সেশনের জন্য একটা একটা চাইল্ড প্রসেস সে ক্রিয়েট করবে। তো এটার আমরা বলতেছি কি? পোস্টমাস্টার। ওরাকলের কথা ভুলে যান এখানে। ওরাকলে প্রথমে লিসেনার আসে, লিসেনার থেকে তারপরে লিসেনার যদি ডাউন থাকে ওইখান থেকে ঘটনা শেষ, ঠিক আছে? এইখানে হচ্ছে সরাসরি সে পোস্টমাস্টারটা যদি রানিং থাকে, সে একটা কানেকশান পোস্টমাস্টার রিসিভ করবে, রিসিভ করে সে এই প্রসেসটারে আরেকটা সাব প্রসেসে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করবে। ওইটারে বলতেছে কি? পোস্টগ্রেস প্রসেস। ওইটারে বলতেছে কি? পোস্টগ্রেস প্রসেস। এই পোস্টমাস্টারটায় আপনার যখন একটা মেইন প্রসেসটা নিবে, নিয়ে এসে সাব প্রসেস ক্রিয়েট করবে, তখন এটা হচ্ছে পোস্টগ্রেস প্রসেস। পোস্টমাস্টারে রিকোয়েস্টটা নিবে, তারপরে সে প্রত্যেকটারে আলাদা আলাদা পিআইডি ধরে ধরে পোস্টগ্রেস প্রসেস করবে। আচ্ছা, পোস্টগ্রেস প্রসেস বা পিআইডি বলি, একটা একটা পিআইডি জেনারেট করবে। জেনারেট করার পরে সে কি করবে? সরাসরি ইনস্ট্যান্স লেভেলে চলে আসবে। এটা বলতেছি কি আমরা ইনস্ট্যান্স, এই পার্টটুকুরে বলতেছি আমরা ইনস্ট্যান্স। কোয়েরি প্রসেসিং যেখানে হচ্ছে এই পার্টটুকু বলতেছি ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সে এসে সরাসরি সে ওয়াল বাফার, শেয়ার্ড বাফার ক্যাশ, ওয়ার্ক মেমোরি, সে সরাসরি তিনটা কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্টে বসে যাবে শেয়ার্ড বাফার ক্যাশ। অর্থাৎ যখন একটা এসকিউএল এর সিলেক্ট কোয়েরি চালাবেন, চালানোর পরে সে আগে সরাসরি চলে আসবে ইনস্ট্যান্সে। ইনস্ট্যান্স থেকে সে তার চেক করবে প্রথমত কোয়েরিটা কি সিনথেটিক না সিমেন্টিক।
যদি সেটা সিনথেটিক হয় তাহলে সে পার্সারের কাছে পাঠাবে। পার্সার কি করবে, চেক করে দেখবে যে এই কোয়েরির ভিতরে কোনো ভুল বা কোনো এরর আছে কিনা। যদি এরর না থাকে তাহলে সে প্ল্যানারের কাছে পাঠাবে, যদি এরর থাকে এখান থেকে সে ব্যাক করে দিবে ক্লায়েন্টের কাছে যে তোমার এই কোয়েরি প্রবলেম আছে, এই কোয়েরিটা এসকিউএল স্ট্যান্ডার্ডে লেখা হয় না, তুমি কোয়েরিটা আবার রিডাইরেক্ট করো। আর যদি কোয়েরি ঠিক থাকে তাহলে পার্সার কী করবে, প্ল্যানারের কাছে পাঠাবে। প্ল্যানার কি করবে, একটা প্ল্যান ক্যাশ ধরবে, ধরে সে অপটিমাইজারের উপরে বসে এক্সিকিউটরের কাছে পাঠিয়ে দেবে। এক্সিকিউটর কি করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট করা দ্যাট মিনস মানে হচ্ছে সে শেয়ার বাফার ক্যাশের কাছে পাঠাবে। এখন শেয়ার বাফার ক্যাশ কি করবে, এই কোয়েরিটা যদি আপনার শেয়ার ক্যাশে যদি থেকে থাকে সে এখান থেকে আবার সরাসরি ব্যাক করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবে। এখানে যদি না থাকে সে কি করবে, সরাসরি চলে যাবে সে ব্যাকগ্রাউন্ড সরাসরি সে চলে যাবে ডিস্কে, সরাসরি সে চলে যাবে ফিজিক্যাল ফাইল ডিস্কে, এবং ওই বাফারটা কোন ব্লকে আছে ওইটা সে খুঁজবে। খুঁজে আবার সে ব্যাকগ্রাউন্ড প্রসেসের মাধ্যমে আবার একটা কপি ক্যাশে রাখবে। ক্যাশ থেকে একটা কপি সে সরাসরি এক্সিকিউশন করে সে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবে। সেকেন্ড টাইম সেম কোয়েরিটা যখন আসবে তখন সে কি এই স্টোরেজ পর্যন্ত আসবে না এখান থেকে দিবে, কোন পাশ থেকে সে শেয়ার বাফার থেকে সে সরাসরি বাফার ক্যাশ থেকে চলে যাবে। আবার সে এখানে ক্যাশ থেকে নিবে, এক্সিকিউটর ক্যাশ থেকে নিয়ে আবার সে রিটার্ন করবে ক্যাশ থেকে। ক্লিয়ার? এরপরে এটা গেলে একটা সিলেক্ট করি মামলা। এখন আসেন আপনার রাইট কোয়েরিজগুলো। রাইট কোয়েরিজও তো সে দিবে। রাইট কোয়েরিজ বলতে আমরা কি বুঝি, ইনসার্ট আপডেট ডিলিট। এই ক্ষেত্রে সে ইনসার্ট আপডেট ডিলিট যে টাইপের সে অপারেশনটা আবার সে পোস্টমাস্টার প্রসেসের মাধ্যমে পাঠাবে। পাঠানোর পরে পোস্টমাস্টার প্রসেস আবার সে কী করবে, একটা চাইল্ড প্রসেস ডিক্লেয়ার করবে। চাইল্ড প্রসেসটা ডিক্লেয়ার করবে, ব্যাকএন্ডে সেশন প্রসেসটা ডিক্লেয়ার করবে, করে সে সরাসরি চলে যাবে এখন কোথায়, সে ওয়াল বাফারে। ওয়াল বাফারে কেন যাবে, সে তার যে আপডেট স্টেটমেন্ট, তার যে ইনসার্ট স্টেটমেন্ট, তার যে ডিলিট স্টেটমেন্ট, সে ওয়াল বাফারের উপরে আগে সে বসবে। বসে দেখবে যে এই আপডেটটা, এই কোয়েরিটা তার কাছে এক্সিস্টিং প্রসেসের কাছে আছে কিনা। তখন সে কি করবে, ব্যাকগ্রাউন্ড রাইটারের সাথে যোগাযোগ করবে এবং ওয়াল রাইটারের সাথে কমিউনিকেট করবে। এই দুইটার সাথে সে সরাসরি তখন প্রসেসটা একটা রিলেশন স্থাপন করবে। এই দুইটার সাথে শুধু দেখে খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড রাইটার আর ওয়াল রাইটার। আর এটা তো চলে আসছে, সে ওয়াল বাফারের উপর বসে গেছে। ওয়াল বাফারের হচ্ছে ট্রানজ্যাকশন লগ আছে না, আমরা যে ওরাকলের কি বলে এটা, রেডোলগ আছে না, রেডোলগ বাফার আছে না, জি এই রেডোলগ বাফারের উপর প্রথম ট্রানজ্যাকশনগুলো আপডেট ডিলিটগুলো এসে বসে। বসার পরে ওইখান থেকে সে ক্যাশিং করে, হয়তোবা রেডোলগের মাধ্যমে সে একটা রেডো জেনারেট লগ করবে, রাইটারে চলে যাবে। লগ রাইট করবে, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাইটার দিয়ে সে একটা ডিস্কে রাইট করবে একটা কপি, রাইট? কমিট দেওয়ার পরে, জি কমিট দেওয়ার পরে নাইলে সে এই ওয়াল বাফারের উপর বসে থাকবে। সেম এজ লাইক এখানে ওয়াল বাফারের উপরে আগে ইনসার্ট আপডেট ডিলিট যাই আসুক এটারা আসবে, আসার পর সে এখানে ট্রানজ্যাকশনটা বানাবে, বানিয়ে আসে ব্যাকগ্রাউন্ড রাইটারের মাধ্যমে সে এখানে ডিস্ক থেকে এটা ডিরেক্টলি সে প্রথমে রাইট করবে না, সে প্রথমে এখানে রাইট করবে। এখানে রাইট করার পরে ব্যাকগ্রাউন্ড রাইটার চেক করবে, হ্যাঁ আমার কাছে এই একটা ট্রানজ্যাকশন আছে, এইটা এখনও কি মোডে আছে, ডার্টি বাফার মোডে আছে। এটা আমরা কি বলতেছি, ডার্টি বাফার মোডে বলতেছি। এই ডার্টি বাফারটা থাকার কারণেই সে কি করতেছে, এখনও কিন্তু কমিট হয় নাই, ট্রানজ্যাকশনটা চলতেছে, এখনও কমিট হয় নাই। তো যতক্ষণ না কমিট হবে সে ওয়াল বাফার উপরে বসে রাখবে এবং কি সে ট্রানজ্যাকশন লগ রাইট করবে না। তারপরে সে কি করলো, আপডেটের ফুল স্টেটমেন্টটা এখানে বসালো। বসার পর যখনই আপনি কমিট দিয়েছেন, কমিট দেওয়ার সাথে সাথে সে একটা ওয়াল রাইটারের মাধ্যমে একটা ওয়াল ফাইল রাইট জেনারেট করবে এবং কি ব্যাকগ্রাউন্ড রাইটারের মধ্যে সে ডিস্কের একটা ব্লকে লিখবে এবং কি ডিস্কের ডিফল্ট ব্লক সাইজ হচ্ছে 8 KB, সে 8 KB-তে লিখবে। বুঝছেন ঘটনাটা? ভাই আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা, কে নুরুল? রাসেল ভাই। রাসেল, দেখেন আমরা যখন আপডেটের ডিলেটটা আসতেছে, সে সরাসরি একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস পোস্টমাস্টারের থ্রুতে আসতেছে, এসে সে পোস্টমাস্টারের মাধ্যমে একটা সাব প্রসেস ডিক্লেয়ার করছে। ওই প্রসেসটা একটা পিআইডি জেনারেট করে সে সরাসরি চলে আসছে ওয়াল বাফারে। কি ধরে নিলাম একটা আপডেট যে কোনো একটা আপডেট স্টেটমেন্টটা আসার পরে সে কি করতেছে, ব্যাকগ্রাউন্ড রাইটারের মাধ্যমে সে এখনও লিখে নাই, এখনও এটা এখানে স্টেটমেন্টটা এখানে প্রসেস হয়েছে ওয়াল বাফারে।
প্রসেস হওয়ার সাথে সাথে যখন কমিট দিছেন, আপনি ট্রানজ্যাকশনের আগে বিগেন লিখেন না, পরে কমিট হ্যাঁ, লিখেন জি। না, কমিট লিখেন না, এই কমিট যতক্ষণ না জি। দিবেন ততক্ষণ সে এইখানে থাকবে ওয়াল বাফারে। যখনই কমিট দিচ্ছেন সে সাথে সাথে একটা ওয়াল রাইট করে ওয়াল ফাইলে রাখবে পিজি আন্ডারস্কোর ওয়াল ডিরেক্টরিতে, পিজি আন্ডারস্কোর ওয়াল ডিরেক্ট কারেন্ট ওয়াল ওইখানে রাখবে। আর একটা ব্যাকগ্রাউন্ড রাইটার কী করবে, ধাপ করে সে একটা ব্লকে রাইট করে ফেলবে, 8 KB একটা ব্লকে সে রাইট করে ফেলবে যে তোমার এইটা আপডেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে স্যার। হ্যাঁ বলেন। এই পোস্টগ্রেসে তো ভাইয়া কমিট নেই, তাহলে ওইটাই যে মানে বাফারে কিভাবে রাখে? আচ্ছা, কমিটটা হচ্ছে যখন আপনার একটা ট্রানজ্যাকশনের প্রথমে বিগিনার এন্ড তো থাকে। হ্যাঁ, আচ্ছা, সবার শেষে ট্রানজ্যাকশন শেষে দেখেন একটা কমিট থাকে, পোস্টগ্রেসে অটো কমিট এনাবল করা থাকে, বুঝছেন? কমিট আছে হ্যাঁ। পোস্টগ্রেসে কমিট আছে, ও, প্রত্যেকটা ট্রানজ্যাকশন কমিট আছে। যখনই আপনার কমিট না দিলে আপনার তো এটা এখানে চলে আসবে, এই ওয়াল বাফারের তো কোড থাকবে। কমিট দিলে সাথে সাথে আপনার এটা একটা ট্রানজ্যাকশন রাইট রিড করবে, করে ব্যাকগ্রাউন্ড রাইটের মাধ্যমে সে একটা কপি ডিস্কের একটা ব্লক রাইট করবে, বুঝছেন ঘটনা? জি। মানে হয়েছিল কি, আমি গতকালকে ওই যে ইনস্টল করে আমি ইনসার্ট করছিলাম, অটোমেটিকলি মানে কমিট ছাড়াই তো ইনসার্ট হলো, Commit ছাড়াই- আপডেট করলাম। কমিট স্যার আপডেট করছে আপনার ওয়াল বাফারে বসে আছে, ঠিক আছে? ও, ওয়াল বাফারে বসে জি। আছে আপনি, তখন দেখবেন মেমোরির উপরে আছে। হ্যাঁ, তাহলে ওই ঠিক আছে। কোশ্চেন আর একটা আছে, সেটা হলো যে অটো কমিট আর হচ্ছে কোয়েরির মাধ্যমে কমিট, দুইটার ভিতর পার্থক্য কি? অটো কমিট যেমন হচ্ছে ওরাকল 26 AI রিলিজ করছে তাদের অটো কমিটের অপশনটা, পোস্টগ্রেসও অটো কমিট আছে। এনাবল করা আছে, অটো কমিট এনাবল। আপনি কমিট দেন না দেন অটোমেটিক করে যাবে, বুঝছেন? হ্যাঁ, পরে গিয়ে তো ও শেষ পর্যন্ত মেমোরিতেই থাকছে, ও তো আর ডিস্কে যাচ্ছে না। তাহলে অটো কমিটের এই জিনিসটা একটু বুঝলাম না, মানে না। অটো কমিট তাহলে কেন বলছে? আচ্ছা, এখানে আপনি একটা সুন্দর একটা কোশ্চেন করছেন। সেটা হচ্ছে আপনার যখন অ্যাজ এ ডেভেলপার হিসেবে আপনি যখন একটা লিখবেন, ট্রানজ্যাকশন লিখবেন, ট্রানজ্যাকশনের আছে সে কমিট করবে। আর যখনই আপনি কমিট করবেন সে একটা সার্টেন টাইম একটা এই চেক পয়েন্টের একটা প্রসেস আছে পোস্টগ্রেসে, চেক পয়েন্টের নাম তো শুনছেন? জি জি। চেক পয়েন্ট, ওই চেক পয়েন্টের কাজটা হচ্ছে যতগুলো আনকমিটেড ডাটা আছে এগুলোর অটোমেটিক সে কমিট করায়, আর যেগুলো কমিট অটোমেটিক অটোমেটিক সে কমিট করায় দেয় চেক পয়েন্টে, কেননা তার কাছে ওটা তো হয়ে গেলে ওয়াল রাইটারে চলে আসবে তখন। অটোমেটিক চলে আসবে, তখন অটোমেটিক চলে আসবে। আর যখন আপনি ফোর্সলি কমিট করাবেন তখন সাথে সাথে আপনার ট্রানজ্যাকশনটা ফ্রিকোয়েন্ট ফাস্টার হয়ে যাবে। আর আপনি যদি কমিটটা দেন সেক্ষেত্রে আপনার স্লোয়ার হয়ে যাবে ডাটাবেসটা। ওই চেক পয়েন্ট। আমি একটু একটু যদি আমাকে সুযোগ দেন ভাইয়া। হ্যাঁ বলুন। মানে ব্যাপারটা হলো আমাদের এখানে যেমন হচ্ছে গার্মেন্টসে যেটা হয় যে অনেকগুলো হচ্ছে ইনপুট একসাথে নিয়ে তারা হচ্ছে ইনসার্ট করে, দেন একটা লং টাইম পর আপডেট অথবা ডিলিট হোয়াটএভার যে কোনো একটা কিছু করে, তো অনেকক্ষণ আমার ডেডলক ক্রিয়েট হয় অনেকক্ষণের জন্য। তো এটা- এই জিনিসগুলো কি হচ্ছে পোস্টগ্রেসে না, না, ওভারকাম? এরকম না, এটা ওরাকলের ডিফারেন্ট থিং। আপনারা তো এই জন্য বলছে একটু ডিফারেন্ট আছে। আপনি ওইটা বলে যে আপনি শুধু পোস্টগ্রেসের ক্ষেত্রে মনে রাখবেন, আপনি কমিট দিলে আপনার কমিটের ট্রানজ্যাকশন লগগুলো ফাস্টার হবে, অ্যাপ্লিকেশনটা ফাস্টার হবে, এবং কি আপনার ট্রানজ্যাকশনগুলো ফাস্টার হবে। আর যদি কমিট না দেন সেক্ষেত্রে আপনার কিছুটা স্লোয়ার হবে ট্রানজ্যাকশনগুলো। আপনি চিন্তা করেন একটা ট্রানজ্যাকশন ন্যানো সেকেন্ডে হয়, ন্যানো সেকেন্ডে আপনার ট্রানজ্যাকশন হয়। তখন যদি ন্যানো সেকেন্ডের জায়গায় আপনার যদি ধরেন না 20, 30, 40 বা 1 মিনিটে ন্যানো সেকেন্ডে যদি হয় তখন কী অবস্থা হবে? ডাটাবেস সার্ভারে ম্যাচাকার হয়ে যাবে না? এই জন্যই থাম্ব রুলস হচ্ছে যারা ট্রানজ্যাকশনগুলো ঘটায় তারা অবশ্যই শেষে কমিট লিখে রাখে। আর যেগুলো আপনারা বেসিক নর্মাল জিনিস, যে আপনি স্ক্যাটার্ড ওয়েতে 10, 15টা, 20টা বা 100টা কমিট ছাড়া ট্রানজ্যাকশন দিচ্ছেন, তখন চেক পয়েন্ট এগুলো অটো কমিট করাই দিই, বুঝছেন? আচ্ছা, চেক পয়েন্ট এইটা কি কোনো টাইম লিমিট আছে যে চেক পয়েন্ট কতক্ষণ পর পর মানে পোস্টগ্রেসের ক্ষেত্রে? এটা পোস্টগ্রেসের ক্ষেত্রে থাম্ব রুল হচ্ছে সে একটা ফ্রিকোয়েন্টলি একটা সাইকেল চেক করে, ওইটা আমরা আসতেছি চেক পয়েন্টে, ঠিক আছে? আপাতত আচ্ছা, আমরা আর্কিটেকচার okay, শেষ করি, ঠিক আছে? জি। এখন ওয়াল বাফারে কিছু এটা তো বুঝছেন। তারপরে আসতেছে হচ্ছে আপনার ওয়ার্কম্যান। এখন এইটা মেজর কম্পোনেন্ট কেন বলতেছি পোস্টগ্রেসে আমরা? এই দুইটা তো মেজর কম্পোনেন্ট, ঠিক আছে? এখন এটার কেন বলতেছি, এটার কাজ কি? এইটার কাজটা হচ্ছে সিম্পলি ধরে নেন, আমরা যখন ওরাকলে কাজ করছি, আমরা যখন মাইসিকলে কাজ করছি, ওদের এখানে একটা কনসেপ্ট আছে, যেমন টাইম টেবিল স্পেস। ওরাকলের টাইম টেবিল স্পেসে কি করে কি একদম বলেন? গ্রুপ বাই মানে হ্যাশ জয়েন্ট এইগুলো Hash joining, হচ্ছে sorting, coding ক্যালকুলেশন গুলো। এক্স্যাক্টলি কারেক্ট। ওগুলো সে কী করে ট্যাম্পের উপরে বসে করে, করার পরে ট্রানজ্যাকশনটা বানানোর পরে ট্যাম্প টেবিল স্পেসের উপরে করাইয়া সে ওইখান থেকে তারপরে সে সার্ভ করে রিপোর্টিংগুলো। এরপরে যখন একটা সার্টেন টাইমে পড়ে যায় তখন আবার ওরাকলের ওইটা অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যায় যখন আপনার কোয়েরিটা রিটার্ন শেষ। কোয়েরি শেষ দ্যাট মিনস হচ্ছে আপনি যখন টেবিলটা অ্যানালাইজ করেন না, হুম হুম। তখন তার কাছে নতুন একটা প্ল্যান আসে।
আবার আপনি ওই ট্যাম্পের উপরে বসবে, আবার সে নতুন করে প্ল্যান জেনারেট করবে, করে আবার সে আপনার ওই কোয়েরিটা একসাথে। তাহলে এখানে কমপ্লেক্স জয়েন, হ্যাশ জয়েন, সর্টিং, কয়টা 3-4টা কমপ্লেক্স কোয়েরিগুলো আপনি এখানে রান করতেছেন ট্যামডিবিতে। পোস্টগ্রেসে এরকম কোনো কনসেপ্ট নাই ট্যামডিবি, পোস্টগ্রেসটা হচ্ছে ওয়ার্কম্যান, বুঝছেন? আচ্ছা। রাসেল, নুরুল জি ভাইয়া বুঝতে পারছি। বলেন, নুরুল বলেন এটা কি জিনিস, ওয়ার্কম্যান আর কি জিনিস? এটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট ইস্যু পোস্টগ্রেসের। হ্যাঁ, ওরাকল হ্যাঁ সরি। বলেন ভাইয়া বলেন। নুরুল বলেন, নুরুল বুঝছেন ঘটনা? নুরুল, জি ভাইয়া বলেন আবার। ওয়ার্কম্যানটা এখানে কি পারপাস ইউজ হচ্ছে পোস্টগ্রেসে বলেন? দেখেন এটা ক্লিয়ার না হলে কিন্তু আমরা সেকেন্ড স্টেপে যেতে পারবো না। এটা আপনার ক্লিয়ার আবার একটু রিপিট করেন না ভাইয়া। আচ্ছা, ওয়ার্কম্যান আমরা বলতেছি, আমি রিপিট করতেছি, ওয়ার্কম্যান বলতেছি যে আপনি দেখেন যদি এগুলো তো বুঝছেন, শেয়ার বাফার, ক্যাশ, ওয়াল বাফার। এগুলাতে সমস্যা নেই। আচ্ছা, ওয়ার্কম্যানটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বাফার ওয়ার্কম্যান, যেটা হচ্ছে আপনার যখন একটা ডেটাবেস সার্ভারে সর্টিং, হ্যাশ জয়েন, কমপ্লেক্স কোয়েরিগুলো যখন আসবে তখন ওরাকলে আপনি যদি করে থাকেন, আপনি একটা ট্যাম টেবিল স্পেস আছে, এসকিউএল সার্ভার ট্যাম ডিবি আছে, মাইসিকিউএলও ট্যাম সেগমেন্ট ট্যামে একটা আছে, ডিরেক্টরি আছে, ওইটার উপরে করে সেম কমপ্লেক্স জয়েন, হ্যাশ জয়েন, শর্টিং, মার্জিং, এই টাইপের কোয়েরিগুলা পোস্টগ্রেসে ওয়ার্কম্যামের উপর এসে বসে, সে এইখানে প্রতিটা সেশন ধরে সে এক্সিকিউট করে। তাহলে ওয়ার্কম্যাম যত বেশি হবে আপনার ট্রানজ্যাকশন অনুযায়ী ওয়ার্কম্যামটা আপনি ফাইন টিউন করতে হবে, নাহলে আপনার হ্যাশ জয়েন, কমপ্লেক্স জয়েন, শর্টিং, এই টাইপের কোয়েরিগুলো আপনার ঘুরতেই থাকবে, আপনার আলটিমেটলি কিন্তু দিন শেষে সার্ভ করতে হবে না। তো এই জন্য ওয়ার্কম্যামটা হচ্ছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেটা দিয়ে আমরা কমপ্লেক্স জয়েন, হ্যাশ জয়েন, এই টাইপের কমপ্লেক্স কোয়েরিগুলো আমরা ফাস্টারলি রান করতে পারবো, বুঝছেন? হ্যাঁ ভাই, এখানে একটা প্রশ্ন হচ্ছে, সে বুঝবে কেমনে এটা আমার এটা কি কোনো ওয়ে আছে নাকি এমনি বড় আপনি কোয়েরি দেখলে সে বুঝতে পারে? কোনো যখন এক্সিকিউশন বেশি টাইম লাগে, যে কোয়েরিটা এক্সিকিউশন টাইম বেশি, সেটা কি ওয়ার্ক মেমোরির উপর চলে যায় নাকি আসলে সে বুঝতে পারে কেমনে এটা যে আমাকে ওই ইয়েতে কাজ করবে? আচ্ছা, গুড কোশ্চেন। সেটা হচ্ছে আপনি যখন একটা কোয়েরি লিখছেন, রিপোর্টিং কোয়েরি, কত লাইন হতে পারে ম্যাক্সিমাম কত লাইন হতে পারে রিপোর্টিং একটা কোয়েরি? 1000 অফ লাইন হতে পারে, 1000 অফ লাইন, বুঝছেন? তো ওই 1000 অফ লাইনের ভিতরে আপনার কিছু কোয়েরি আছে, সাব কোয়েরি আছে, সাব কোয়েরির ভিতরে কিছু সর্টিং আছে, হ্যাশ জয়েন আছে, আরও কমপ্লেক্স জয়েন আছে। তো ওই টাইপের যে কোয়েরির ভিতরে সাব কোয়েরি, এই কোয়েরিগুলো টোটালি আপনার স্মুথলি রান করবে। বাই ডিফল্ট ওয়ার্কম্যান থাকে হচ্ছে 4 MB, 4 MB বাই ডিফল্ট পোস্টগ্রেস থাকে। তখন আপনি আপনার রিপোর্টিং এবং কোয়েরি অনুযায়ী আপনি ওয়ার্কম্যানরে আপনি ক্যালকুলেট করে টিউন করতে পারবেন। কেন টিউন করবেন? আপনার ওই কমপ্লেক্স জয়েন, হ্যাশ জয়েন, বড় বড় কোয়েরি, সাব কোয়েরিগুলো আপনার স্মুথলি চলার জন্য। ক্লিয়ার? এখন এই বাই ডিফল্ট 4 MB বললেন ভাই, এখন আমার সার্ভারের যে স্টোরেজ কতটুকু এর উপর ডিপেন্ড করে, কত পার্সেন্ট নেবে এরকম কোনো আছে না? এমনিতে যতই হোক আর যত কমই হোক আর বেশি হোক 4 MB সে বাই ডিফল্ট নেবে না, এরকম কিছু? সার্ভারের র্যামের উপর ডিপেন্ড করবে, কানেকশন আছে, এটা একটাই আছে। আমরা এটা পরে ফাইন টিউন করবো, যখন আমরা টিউন করব তখন বলবো কত পার্সেন্ট, কিভাবে, কি একটা লজিক আছে, ওয়ার্কম্যান কত পার্সেন্ট দিব, ঠিক আছে? ওগুলো আমরা পরে আলোচনা করবো ফাইন টিউনের ক্ষেত্রে। বাট আপাতত এখন মনে রাখেন যে এটা ফাইন টিউন করতে হবে, এবং কি এটা হচ্ছে মেজর একটা পার্ট। আফজাল, বুঝছেন না? জি ভাইয়া, মানে আমরা ওরাকলে যে টেম টেবিল স্পেস বলি, এখানে হচ্ছে সেটা ওয়ার্কম্যান। এক্স্যাক্টলি কারেক্ট, একদম এটাই আমার শুধু ওরাকলের সাথে একটা কোশ্চেন ছিল, মানে ওরাকলে যেহেতু আমি কাজ করি তাই ওরাকল থেকে বলছি। যেমন ওরাকলে হচ্ছে যেটা হয় যে টেম্প ফাইল অনেক সময় ক্লিয়ার হয় না, এই কোয়েরি এক্সিকিউট হয়ে গেছে, টেম্পে জায়গা ধরে রাখে। ঘটনা কি এখানেও এরকম ঘটে? না, এখানে এরকম ঘটে না। সে মেমোরির উপর রাখবে, রাখার পরে কোয়েরি শেষ, সে মেমোরি থেকে আস্তে করে ফ্ল্যাশ হয়ে যাবে। মানে নরমালি ওরাকলে কিন্তু বলা আছে যে ফ্ল্যাশ করে দেওয়ার কথা, বাট ফ্ল্যাশ করতে পারে না। ফ্ল্যাশ করতে পারবে, বাট এটা ফ্ল্যাশ করে দেয় না, পোস্টগ্রেস ফ্ল্যাশ করে দেয়। এখানে ফ্রিকোয়েন্ট কোয়েরি আসে তো, সার্ভ করার সাথে সাথে চেক পয়েন্টার ওইটারও একটা টার্গেট করে রাখে, বুঝছেন? ও আচ্ছা, জি ভাই। তাহলে আমরা তো মেজর কম্পোনেন্টের ইনস্ট্যান্সের বুঝছি, ঠিক আছে? এবার আসেন ব্যাকগ্রাউন্ড প্রসেস। আর 3টা প্রসেস আছে মেইন প্রসেস, ভ্যাকুয়াম, লগআর, অটো ভ্যাকুয়াম। এই 3টা কম্পোনেন্টের কাজ কি? আমরা তো এই 2টা কম্পোনেন্ট জানছি, এখন এই 3টার আসলে কাজ কি?
এই তিনটার কাজ হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কাজ। এই তিনটা আপনারা একদম ভালো করে শুনে রাখেন। নুরুল একটু ধ্যান দেন এখানে। ভাইয়া ভ্যাকুয়াম, লগার, অটো ভ্যাকুয়াম, তিন জিনিস। লগার তো এটা বুঝছেন, লগ রিলেটেড যত ট্র্যাকিং আছে সবগুলা এই প্রসেসটাই একটা লগ ফাইলের ভিতর ট্র্যাকিং করে, স্ক্যান করে রেখে দেয় লগারের। আপনি একটা সার্ভার বা একটা ডাটাবেস বা একটা অ্যাপ্লিকেশান প্রবলেম হইলে আপনি ট্রাবল শুট করেন কি দিয়ে? ওই অ্যাপ্লিকেশানের ওই ডাটাবেসের লগ ধরেন, ধরে লগটার টেল করেন, টেল ম্যানেজ অ্যাপ, ওই লগ নেম, জি ভাই। তারপর ওই লগের ভিতর আসে আমার এরর খাইছে এটা, ওরা এরর, আমার এরর এত, বিভিন্ন ধরনের এরর কোড টোড দিয়ে সে হাবি যাবে বহুত এরর দিচ্ছে। তখন সেক্ষেত্রে আপনি কীভাবে ট্রেস করেন সেটার বলতেছে লগার। এই লগারটা পোস্টগ্রেসে অনেকভাবে লগিংগুলো এনাবেল করতে হয়, সেটা আমরা পরে দেখব। বাট এই প্রসেসটা হচ্ছে পোস্টগ্রেসের যত ধরনের লগ আছে ডাটাবেসের লগের ভিতরে সে রাইট করে। সে ফর এক্সাম্পল আপনার ডাটাবেস সার্ভার কোনো কারণে একটা ইস্যু দাঁড়াইছে, ওইটা সে লগে স্পেসিফিকলি বলে দেবে যে ফাটেল এরর, অ্যালার্ট, ইনফো, এভরিথিং। এই লগিং যদি আপনি প্রপারলি এনেবল না করেন তাহলে আপনি পোস্টগ্রেসে ট্রাবল শুট করতে পারবেন না। এই জন্য লগিংটা ইম্পর্টেন্ট। আমরা দেখব কীভাবে লগিং প্যারামিটারগুলো এনেবল করতে হয় এবং কীভাবে করব। তারপরে আছে আপনার স্লো লগ কোয়েরি। আমরা জানি না স্লো লগ কোয়েরি কেন ট্র্যাকিং করা লাগে। একটা সিস্টেমের অ্যাপ্লিকেশনের মেজর পারফরমেন্স টিউনিংয়ের জন্য স্লো লগ কোয়েরিগুলো লাগে ডেভেলপারদের সাথে বসে। তখন এই স্লো লগ কোয়েরিগুলো লগার থেকে এনেবল করলে সরাসরি লগে এসে পড়ে। পড়ার পর আমরা এই লগগুলো ডেভেলপার সাথে দিলে ওরা এই লগগুলো বিজনেস লজিক চেঞ্জ করে, যেভাবে হোক ইন্ডেক্সিং করে হোক ওরা আবার পারফরমেন্স টিউন করে। এই জন্য লগারটা ইম্পর্টেন্ট। লগার ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। নুরুল বলেন লগারটা কি কাজ করে, কি হিসেবে? লগারটা যদি এনেবল করে রাখা হয় তাহলে যে কোনো ধরনের লগে এই লগার ফাইলে জেনারেট হয়, ওটা দেখে আমরা বুঝতে পারি পারফরম্যান্স টিউনিং এর সময় কোনো কিছু আমাদের মানে অনেক হেল্পফুল হয় আর কি। কারেক্ট। আপনি আপনার ডাটাবেস সার্ভারগুলো যখন কোনো ইস্যু হয় তখন প্রথমে কি দেখেন? সর্বপ্রথম কি দেখেন? যে কোনো ডাটাবেস লগটাই দেখতে। অ্যালার্ট লগ, পোস্টগ্রেসে অ্যালার্ট লগ আছে, ট্রেস লগ আছে, ওরাকলে অ্যালার্ট লগ আছে, ট্রেস লগ আছে, অনেক কিছু আছে। বাট পোস্টগ্রেসে লগ একটাই, বুঝছেন? এই লগের হচ্ছে লগ আন্ডারস্কোর লগ ডিরেক্টরি আন্ডারে সব লগ পড়ে। আর ওরাকলে অ্যালার্ট লগ আছে, ট্রেস লগ আছে, দুই তিন টাইপের লগার আছে, রাইট? করে দিয়ে করা যায়। কে জয়েন করলো আবার? 15 15 আমাদের কি জয়েন করছে? না না ভাই, 15 মিনিটের অ্যালার্মটা দিয়েছে, ও আচ্ছা, ওয়ার্নিংটা। 15 মিনিটের। তাহলে আমরা খেয়াল রাখেন, আমরা আরেকটা এসে এখানে দিয়ে দেবো। দাঁড়া, এটা জেনারেট করে নিই। আচ্ছা, একটু পরে করি। তাহলে আমরা লগারটা বুঝছি, জি ক্লিয়ার? দেখেন এটা কিন্তু আমরা কিন্তু না বুঝে পাস কর কোনো অবকাশ নাই, এটা বুঝতেই হবে। তারপর বলতেছে ভ্যাকুয়াম এবং অটো ভ্যাকুয়াম, দুইটা কম্পোনেন্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস। আপনার নাম শুনছেন না, বিশেষ করে নুরুল? ভ্যাকুয়াম অটো ভ্যাকুয়ামের সাথে আমার মনে হয় আপনি খুব পরিচিত, রাইট নুরুল? জি ভাইয়া। ভ্যাকুয়াম অটো ভ্যাকুয়াম কি জিনিস বলেন? আপনি পোস্টগ্রেস নিয়ে কাজ করছেন, আমি জানি। যা জানেন বলেন। হয়নি ভাইয়া, হুম? একটুকুই। নাম তো শুনছেন? হ্যাঁ, ভ্যাকুয়ামটা নাম শুনছি ভাইয়া। অটো ভ্যাকুয়ামের নাম শুনছেন, রাইট? জি, অটো ভ্যাকুয়ামের নাম শুনেছি। আচ্ছা, ফাইন। ওরাকলে আপনি যদি চিন্তা করেন আপনার ইন্ডেক্স রিভিল করবেন সম্ভব, রাইট? জি সম্ভব ভাই। তারপরে স্টেট গ্যাদার করবেন সম্ভব। জি স্টেট নামে একটা অপশন আছে ওরাকলে, রাসেল মনে হয় এটা ভালো জানেন, রাইট? রাসেল, স্টেট। জি ভাই। জি। এটা কি করে? স্টিল ছিল যে মানে কন্টিনিউয়াস যে টেবিলে মানে ডাটা ইনসার্ট আপডেট হতে হয় হ্যাঁ, এবং ব্লক চেঞ্জ হতে থাকে। এক্স্যাক্টলি কারেক্ট। তখন সে প্ল্যান ক্যাশে করে আপডেট করে দেয় প্ল্যান ক্যাশটা। জি আর কি করে? ইন্ডেক্সের রিভিল করে। ইন্ডেক্স রিভিল করতে হবে, হচ্ছে এক্সট্রিম লেভেল ইন্ডেক্স রিভিল। আর অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলোর আমরা বলতেছি কি পারফরম্যান্স ইস্যু। জি। এটা কেন করি অ্যাজ এ ডিবি হিসেবে? আফজাল খেয়াল করেন,
ধরুন খেয়াল করেন, যখন একটা টেবিলে আপনার ফ্রিকোয়েন্টলি আপডেট আর ডিলেট হয়, তাহলে সেক্ষেত্রে ওই টেবিলটার পারফরমেন্স কিছুটা স্লো ডাউন হয় না? এটাই খেয়াল করছেন কখনো? জি ভাইয়া। এটা কেন হয়? ভাইয়া, ওই যে যে ব্লকগুলো ফাঁকা ব্লকগুলো ছড়াই ছিটাই থাকে, এই কম্প্যাক্ট করলে তখন এক জায়গায় আসে। নাহলে একটা ব্লকে ধরেন যে একটা ব্লকের শেষে হচ্ছে একটা রেকর্ডের কিছু অংশ আছে, আরেকটা রেকর্ডের মানে অন্য একটা ব্লকে আছে। যখন ওই মানে ফাঁকা ডিলিট বা আপডেট করলে ওই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি গুলো কাছাকাছি ফাঁকা হয়ে যায়। কাছাকাছি বলছেন, ঠিক আছে, কাছাকাছি বলছেন, কনসেপ্ট ঠিক আছে। আফজাল, আপডেট আর ডিলিট দিলে কি হয় একটা টেবিলে? আচ্ছা যাও, আমরা চলে যাই। রাসেল যাই বলছে তাই মোটামুটি, বাট আরেকটু গোছায় বলতে পারতো, সেটা হচ্ছে ভ্যাকুয়াম আর অটো ভ্যাকুয়াম দুই কম্পোনেন্ট। আমরা আগে দুইটা জিনিস আলটিমেটলি কিন্তু একই। একটা হচ্ছে অটো ভ্যাকুয়ামটা হচ্ছে অটোমেটিক ডেমন প্রসেস, পোস্টগ্রেসের অটোমেটিক ডেমন প্রসেস, যেটা সিস্টেম অটোমেটিক ট্রিগার করে। আর ভ্যাকুয়ামটা হচ্ছে একটা প্রসেস যেটা আপনি ম্যানুয়ালি ট্রিগার করবেন। খেয়াল করবেন, এটা হচ্ছে সিস্টেম সরি, হ্যাঁ বলেন। আমার এখানে কারেন্ট চলে গেছিল, আমি আসলে মিস করেছি। ভ্যাকুয়ামটা যখনই শুরু করেছিলেন তখনই কারেন্ট গেছে। আচ্ছা, আমরা আবার একটা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, ভ্যাকুয়াম আর অটো ভ্যাকুয়াম এই দুইটা হচ্ছে একই জিনিস, বাট এটা হচ্ছে সিস্টেম অটোমেটেড ডেমন প্রসেস, যেটা সিস্টেম অটোমেটিক্যালি ট্রিগার করে। বাই ডিফল্ট এটা অন থাকে, সিস্টেম অটোমেটিক্যালি ট্রিগার করে অটো ভ্যাকুয়ামটা, আর ভ্যাকুয়ামটা আমরা ম্যানুয়ালি ট্রিগার করি। দুইটার কাজ একই কাজ, একটু বুঝছেন? এইগুলো কি ভাই ওই যে ইন্ডেক্স রিবিল, তারপর আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স গ্যাদার? আসতেছি, আমরা আগে বুঝি প্রসেসটা। এই প্রসেসটা আচ্ছা, হচ্ছে আমরা sorry. ম্যানুয়ালি ট্রিগার করি, ম্যানুয়াল Okay. ট্রিগার করি ভ্যাকুয়াম। আর অটো ভ্যাকুয়ামটা হচ্ছে সিস্টেমের অটোমেটিক ডেমন প্রসেস, সে সরাসরি ট্রিগার করে। এই দেখেন এখানে একটা ভ্যাকুয়াম প্রসেস আছে, লঞ্চার, ব্যাকগ্রাউন্ড রাইটার, ওয়াল রাইটার, এই অটো ভ্যাকুয়াম লঞ্চার দেখছেন দেখা জি, যায়? জি। হ্যাঁ, জি জি ভাইয়া, জি, দেখতে পাচ্ছি। এই অটো ভ্যাকুয়াম লঞ্চার, এটা হচ্ছে সিস্টেমের অটোমেটিক ডেমন প্রসেস, সিস্টেম অটোমেটিক্যালি করে। রাসেল কিছুক্ষণ আগে সুন্দর একটা কোশ্চেন বসছে, যখন আমরা একটা টেবিলে আপডেট ডিলিট করি তখন সেই ক্ষেত্রে ছড়াই ছিটিয়ে থাকে ব্লকগুলো। আসলে এটা হিসাবটা এরকম না, এটা হচ্ছে যখন একটা আপডেট করি আসে বা ডিলিট করি আসে, তখন সে ওই স্পেসিফিক ওই রেকর্ডটারে সে ডিলিট করে দেয় অথবা আপডেট করে নতুন একটা এন্ট্রি দিয়ে দেয়। তো তাহলে যেটার উপরে সে করতেছে ওইটা অবসলিউট হয়ে যায়, ওইটারে বলতেছি আমরা কি, ডেড রো, পোস্টগ্রেসের ভাষায় টাপল, ডেড টাপল, খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে ওইটারে বলতেছি আমরা ডেড টাপল। এইভাবে ডেড টাপলগুলো যখন পড়ে তখন একটা নতুন করে আরেকটা যদি সিলেক্ট করি আসে, তাহলে সে কী করে, ওইটা সহ সে স্ক্যান করে যে আমার ওই ডেড টাপলটা সহ, যার কারণে টাইমটা বেশি নেই। ওটা বুঝছেন? জি, যখনই অটোগ্রাফটা ট্রিগার করে সে তখন তার ইয়েকে, সিস্টেমের যে স্টেট কালেক্টর আছে তাকে বলে রাখে যে তোমার এই এতগুলো অপশন আছে, এগুলো স্কিপ করে তুমি সরাসরি এতগুলো করো। তো অটো ভ্যাকুয়াম কী করে, সেক্ষেত্রে সে অ্যানালাইজ করে দেয় অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড ওই টেবিলটারে, যে ইন্ডেক্সটা যে এই ইন্ডেক্সের উপরে টোটাল এতগুলো রেকর্ড আপডেট হয়েছে, ডিলিট হয়েছে, তুমি এত পার্সেন্ট হওয়ার পরে টেবিলে 20%, 30% আপডেট ডিলিট হওয়ার পরে তুমি অটোমেটিক অটো ভ্যাকুয়ামটা চালাইয়া প্ল্যান ক্যাশটা আপডেট করে দিবা। প্ল্যান ক্যাশ আপডেট হইলে সাথে সাথে আবার যখন নতুন সিলেক্ট করে আসবে, তাহলে সে কোয়েরি এক্সিকিউশনটা ফাস্টার করবে। যদি অটো ভ্যাকুয়াম না থাকে তাহলে কি করবে, কোয়েরি এক্সিকিউশন টাইম বেড়ে যাবে। কথা ক্লিয়ার? জি ভাই। ভাই এখানে একটু আছে কত পার্সেন্ট ইয়া হলে এটা কি করবে, এটা একটু বলছিলেন, কিন্তু আমি এখানে এটা আমরা পার্সেন্ট আমরা ডিক্লেয়ার করে দেবো, যে টোটাল আমার এই টেবিলে টোটালি 40%, 50%, 60% বা এতগুলা রেকর্ড আপডেট হইলে, এতগুলা রেকর্ড ডিলিট হইলে আমার অটো ভ্যাকুয়াম ট্রিগার করবে। এটা হচ্ছে অটো ভ্যাকুয়াম প্যারামিটার টিউন, আমরা পরে করবো, ঠিক আছে? এটা করা যায়, তাহলে আপনার পারফরমেন্স ইস্যু অর্ধেক সলভ না? এটা কিন্তু ট্রানজ্যাকশনাল টাইম, বিজনেস টাইমে, কথা বুঝছেন? আপনার ট্রানজ্যাকশন কিন্তু হ্যাম্পার হবে না। তাহলে এটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন অটো ভ্যাকুয়ামটা? যখনই আপনার জি ভাইয়া। হিউজ পরিমাণ আপডেট ডিলিট হবে তখন অটো ভ্যাকুয়ামটা অন থাকবে, এবং কি প্যারামিটারগুলো যে টিউন থাকে 40%, 50% আসার পরেই ডিএমএল আপডেট ডিলিট তুমি অটো ভ্যাকুয়াম ট্রিগার করো, প্ল্যান ক্যাশ আবার আপডেট করো, অ্যানালাইজ করে ইন্ডেক্সগুলো রিভিল করে নাও। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে সে 2-3টা প্রসেস চালায়, ইন্ডেক্স রিভিল, অ্যানালাইজ,
এবং কি প্ল্যান ক্যাশ আপডেট। ক্লিয়ার? এটা হচ্ছে অটো ভ্যাকুয়াম। আর ভ্যাকুয়ামটা হচ্ছে আপনি যখন একটা টেবিলের উপরে 1000 মিলিয়ন বিলিয়ন রেকর্ড ট্রানজ্যাকশন চালাবেন, বিশেষ করে হাই ডিএমএল সার্ভারগুলো, সেক্ষেত্রে ডিলেটার আপডেট হইলে সে প্রত্যেকটারে বলতেছে কি একটা ডেড রো। আমরা কি বলছি মনে আছে? যেটা ডিলিট করছে ওইটারও ডেড রো, আর যেটা আপডেট করছে নতুন এক্সআইডি দিয়ে আরেকটা এন্ট্রি দিছে, আর পুরনো যে রেকর্ডটা ওইটারও সে ডেড রো ডিক্লেয়ার করছে। তাইলে এরকম টেবিলে একটা মিনিট সাকিব, সালাম আলাইকুম। মামা মামা আমি একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোরে কল ব্যাক করতেছি, ঠিক আছে মামা? ওকে ওকে। তাহলে আমরা ভ্যাকুয়ামটা কি করে বলতেছি যে প্রত্যেকটা আপডেটের ডিলেটের ক্ষেত্রে সে যখন একটা ডেড রো ডিক্লেয়ার করে, তখন যখন মিলিয়ন বিলিয়ন ট্রানজ্যাকশন হয় তখন মিলিয়ন মিলিয়ন ডেড রো ডিক্লেয়ার হয়, তখন এই টেবিলটা ফুলে যায়। এই ফুলে যাওয়াটাকে বলতেছি কি আমরা ব্লটিং। খেয়াল করেন, এটারে বলতেছি কি ব্লটেড টেবিল। ব্লটিং, টেবিলটা ফুলে গেছে, তার কাছে ডেড রো প্লাস অ্যাকচুয়াল রো মিলিয়ে তার কাছে 1 বিলিয়ন আছে। আলটিমেটলি তার কাছে রেকর্ড কিন্তু নাই 10 মিলিয়ন, কিন্তু সে 1 বিলিয়ন দেখাচ্ছে। তাহলে সে ওভারঅল যখন একটা সিলেক্ট করে আসতেছে, সে তখন আলটিমেটলি প্ল্যান ক্যাশের কাছে থাকার পরেও সে কিন্তু ফাস্টার দিচ্ছে, বাট ওই ডেড রোগুলো সে ক্লিন করতে পারতেছে না। এই ডেড রোগুলো ফিজিক্যালি ব্লক থেকে ক্লিন করে, রাসেল যেটা বলছে ছড়াই ছিটে আছে, এগুলারে মার্চ করে। সেম এজ লাইক এখানে ইন্ডেক্সের উপরে যে এই ডেড রোগুলো পড়ে আছে, এই জন্য বলছি ওই ডেড রোগুলো সে ভ্যাকুয়াম ক্লিন করে। বুঝছেন? ক্লিয়ার? ওই ভ্যাকুয়ামগুলো, ওই ডেড রোগুলো সে ক্লিন করে জি। ফিজিক্যালি ব্লক থেকে, একদম ফিজিক্যালি ব্লক থেকে। আদার্স কিছু মেনটেন্স করে, ভ্যাকুয়াম অ্যানালাইজ করে, প্ল্যান ক্যাশ অ্যানালাইজ করে, এই টাইপের জবগুলো করে। আর ভ্যাকুয়ামের কয়েকটা অপশন আছে, আমরা ওগুলো দেখবো। তাহলে বোঝা গেছে ভ্যাকুয়ামটা আমরা কি ম্যানুয়ালি কেন ট্রিগার করবো? পুরি যেগুলো ডেড রো টেবিল ব্লটিংগুলো ফিজিক্যালি অর্ডারে ক্লিন করার জন্য। এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যখন এগুলো বেড়ে যায় তখন স্টোরেজের আপনার কিন্তু সাইজগুলো হচ্ছে ধরে রাখে। ডেড রোগুলা, ওই ডেড রো ব্লকগুলা, তখন স্টোরেজ সাইজ আপনার যদি 10 টেরাবাইট হয়, সে দেখা যায় এই মূল অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আপনার এই কী বলে জানেন 100 জিবি, কিন্তু ধরে আছে সে 300 জিবি, আর 200 জিবি কি ডেড রো, ডেড ডেড ব্লক। জি। যখন আপনি ব্যাকগ্রাউন্ড ফোন দিয়ে ক্লিক করছেন তখন ওগুলো সে ক্লিন করে আপনাকে ব্যাকগ্রাউন্ড পরে অ্যাবসলিউটলি 100 জিবি সে দেখাবে, তখন আপনার স্টোরেজটা রিক্লেম হবে। ক্লিয়ার? এটা তো অটো ভ্যাকুয়াম যখন হয় তখনই এটা না। হয়ে যাবে না? না, অটো ভ্যাকুয়াম আপনার ডেড রো ক্লিন করে না, ভ্যাকুয়াম ফুল বলে এটারে, এটা আমরা দেখবো পরে। অটো ভ্যাকুয়ামটা আপনার ইনস্ট্যান্স প্ল্যান ক্যাশ এবং ইন্ডেক্সটারে রিভিল করে রাখে, কোয়েরিটার পারফরম্যান্স। অল 18। বুঝছেন? আর যখনই আপনি একটা জি। স্টোরেজের রিক্লেম করবেন, আমরা উইন্ডোজে ফ্র্যাগমেন্টেশন ডিফ্র্যাগমেন্টেশন করছি, মনে আছে? জি জি জি। এই জি। ওই কনসেপ্ট থেকে ভ্যাকুয়ামের কনসেপ্ট আসছে। সে ফিজিক্যাল ব্লকগুলোরে ডেড রোগুলো সে ক্লিন করে 300 জিবি থেকে সে 100 জিবিতে আপনার স্টোরেজটা রিক্লেম করে দিবে। ক্লিয়ার? জি। ভাইয়া একটা ওই আমার ডাটাবেসে কি ওই ভ্যাকুয়াম এবং অটো ভ্যাকুয়াম দুটাই কি, অটো ভ্যাকুয়াম তো বাই ডিফল্ট ইনেবল থাকে, ভ্যাকুয়াম কি ইনেবল থাকে নাকি এটা ভ্যাকুয়াম, বললেন যে ম্যানুয়ালি? ভ্যাকুয়াম এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, অটো ভ্যাকুয়ামটা থাকবে by হ্যাঁ, তো default। ম্যানুয়াল প্রসেস এখন ডাটাবেসে তো মনে করেন অনেক ট্রানজাকশন অটোমেটিক্যালি চলবে, আর আমি কোন ইন্ডিভিজুয়াল কোন টেবিলে ইনসার্ট করলাম হিউজ পরিমাণে ডাটা, হ্যাঁ, সেখানে মানে ওই ইন্ডিভিজুয়াল টেবিলের উপরই কি ওই অটো মানে ভ্যাকুয়ামটা ইয়া করতে এক্সিকিউট করতে হয় নাকি এটা পরে দেখাবে না? অপশন দুইটা। একটা হচ্ছে আপনার বিজনেস আওয়ার আপনি কোনো হাত দেওয়ার সুযোগ নাই, অটো ভ্যাকুয়াম নিজের মতো করে করবে। ওকে, হ্যাঁ, বুঝছেন? জি 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 জি। এখন জি এখানে ভাই। আপনি আর হাত দেওয়ার দরকার নেই, অটো ভ্যাকুয়াম নিজের মতো করবে, শেষ, আপনার এটা সিস্টেম চলবে। এরপরে আপনার যদি ইনস্ট্যান্ট একটা টেবিলে হিউজ পরিমাণ স্লো হচ্ছে, তখন আপনি ম্যানুয়াল ভ্যাকুয়াম চালাই দিবেন, তাতে ভ্যাকুয়াম অ্যানালাইজ ওই স্পেসিফিক টেবিলটা আপনার স্টেট গ্যাদার করবে। ক্লিয়ার? জি ভাই। তারপরে মেনটেন্স করা যায় ভ্যাকুয়াম দিয়ে, এটা আমরা দেখবো কীভাবে ডেড রোগুলা ক্লিন করে। রাসেল, আফজাল, আপনারা ক্লিয়ার এ পর্যন্ত? জি জি। এটা জি কিন্তু ভাই। ইম্পর্টেন্ট ইস্যু। এটা যদি আপনারা, আমি জানি না আপনারা আগে কতটুকু জানতেন আর এখন আজকে জানার পরে আপনাদের কনফিডেন্ট কেমন হয়েছে। সেইটা আমরা ওরাকলে করি হচ্ছে স্টেলটা দিয়ে রাখি স্টেলটা দিয়ে রাখেন, রাইট? ইয়া ইয়ার মাধ্যমে প্রন জবে, Oh. সরি প্রন জবে দিয়ে একটা শিডিউল করে ডাটাবেস প্রসেস জবে দিয়ে রাখি, ও নির্দিষ্ট সময় পর পর অথবা পেলেই স্টেল পেলেই তখনই সে হচ্ছে স্টেট গ্যাদার করে দেয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে ওরাকলে কিন্তু সে প্ল্যান চেঞ্জ করে, প্ল্যান ক্যাশ চেঞ্জ হয়ে যায়, প্ল্যান ক্যাশ হ্যাশ ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে আমার কোশ্চেন ছিল আপনার কাছে, এক্স্যাক্টলি, যেহেতু, আমি আসতেছি, আমি আসতেছি, এটা আপনারা করা উচিত ছিল।
যে যখন আপনি স্টেল গ্যাদার করেন তখন কিন্তু প্ল্যান ক্যাশ হ্যাশ ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, তখন গুড প্ল্যান আর ব্যাড আমি ওটা লিখে রাখছি যে আর- এটা আসলে কিভাবে, যেমন ওরাকলে এটা অনেক ঝামেলা করে। অনেক ঝামেলা করে। আমি যখন জিপিতে ছিলাম এইটা নিয়ে আমরা হিউজ ম্যাসিভ ইনসিডেন্ট হতো। রাত্রে স্টেট গ্যাদার করতাম ম্যানুয়ালি বসে বসে। আমি করতাম না, আমি হয়তো বা আমি পোস্টগ্রেসটা মাইসিকল থাকতাম, আমার কলিগরা করতো, তখন আমরা একসাথে গ্রুপ ওয়ার্ক করতাম, তো দেখতাম যে ওরা স্টেল ওয়ার্ক দিলে পরের দিন সকালে ফাটতো। পরবর্তীতে ধইরা তার আগের যে কোয়েরি হ্যাশ ভ্যালুটা আছে গুড প্ল্যানের, ওই হ্যাশ ভ্যালুটা ধরে নিয়ে আবার এটা রিমেপ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ওরাকল সলিউশন। বাট এখানে কোনো এরকম কোনো কনসেপ্ট নেই যে হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কোয়েরির। যদি ওইটা গুড প্ল্যান থাকে তাহলে চেঞ্জ হয়ে গেলে ব্যাড প্ল্যানে গেলে আপনার এরকম কোনো অপশন পোস্ট গেছে না, যার কারণে পোস্ট গেছে এত পপুলার। বুঝছেন? পোস্টগ্রেস কি তাহলে একটা প্ল্যানই তার কাছে রেখে দেয়, একটা নাকি plan, ও নিজে থেকে এটা অ্যানালাইজ করে যেটা হচ্ছে তার কাছে রেখে দিয়ে সে করবে। বেটার মনে হয়? এক্স্যাক্টলি, ওইখানে সে কোনো প্ল্যান ভ্যালু করে না, হ্যাশ ভ্যালু করে না গুড প্ল্যান ব্যাড প্ল্যানের জন্য, এরকম কোনো কনসেপ্ট নাই। এই জন্যই পোস্টগ্রেস বর্তমানে এত পপুলার হচ্ছে। আবারও বলছি, ঠিক আছে? ক্লিয়ার? জি। কেননা এখন বাংলাদেশে আপনি ডিবিএ যতগুলো আছে তারা দেখবেন পারফরমেন্স টিউনিংয়ের এই বিষয়গুলো অনেকভাবে মানে কেউ আছে খুব ভালো জানে, কেউ আছে জানে না, যার কারণে সিস্টেমগুলোই অ্যাবনর্মাল বিহেভিয়ার করে বিজনেস আওয়ারে। তারপরে আমরা আসি ওয়াল ফাইলের ঘটনা। এই পর্যন্ত ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড প্রসেস? জি। আগামী ভাইয়া। পরের স্টেপে দেখে না, এটা কিন্তু মেজর ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, তারপর আমরা বলতেছি কি রাইট হেড লগ ওয়াল। এই ওয়ালটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লগ ফর পোস্টগ্রেস এসকিউএল। লেটস সে আপনার কাছে একটা সার্ভার আছে, সার্ভারের ট্রানজ্যাকশন লগ পড়তেছে যে কোনো একটা কারেন্ট ট্রানজ্যাকশানে। যখনই আপনার একটা আপডেট ডিলেট সে আসতেছে, আসার পরে ওয়াল বাফার বা রেডো বাফার যেখানেই বসছে, বসার পরে সে ব্যাকগ্রাউন্ড রাইটারের মাধ্যমে সে ডাটা ফাইলে রাইট করতেছে, রাইট করে কমিট দেওয়ার পরে সে রাইট করতেছে, রাইট করার পরে একটা ওয়াল ফাইল জেনারেট করতেছে অ্যাজ এ ট্রানজ্যাকশন লগ। এই ট্রানজ্যাকশন লগটা পোস্টগ্রেসে করতেছে পিজি আন্ডারস্কোর ওয়ালে। এটা কোথায় করতেছে? এটা ঠোরস্থ মুখস্থ, কিন্তু কোথায় করতেছে ভাই কি একজন বলেন? পিজি PG আন্ডারস্কোর ওয়াল। পিজি আন্ডারস্কোর ওয়ালে করতেছে। হ্যাঁ, খেয়াল রাখবেন, এটা ডিলিট করবো কেন? হ্যাঁ, তাইলে আপনার যদি পিজি আন্ডারস্কোর ওয়াল ফাইল, অর্থাৎ আপনি এখানে কারেন্ট